সেই বাচ্চা মেয়ের হাসির আওয়াজটা কাছে আস্তে আস্তে হঠাৎ বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ আর কোনো আওয়াজ না আসায় অন্তিকিতিকে ইশারা করে শুয়ে পড়তে বলে, তারপর নিজেও শুতে যায়। আর ঠিক সেই সময় অন্তিকের কানে আসে আবার সেই আওয়াজ, কিন্তু এইবার বাচ্চাটার হাসছে না, সে চিৎকার করে কাঁদছে। আর কান্নার আওয়াজটা আসছে তাদেরই ঘরের ঠিক বাইরে থেকে। বাকিদেরও ঘুম ভেঙে যায় সেই কান্নার আওয়াজে। ওরা সবাই আতঙ্কের সাথে শুনতে থাকে সেটা। কেউ এক চুলও নড়তে পারে না নিজের জায়গা থেকে। পান্তু কাঁদতে কাঁদতে বলে, আমি বলেছিলাম এবার কি হবে, এবার কি হবে আমাদের? আমার খুব ভয় করছে। সেটা শুনে অন্তিক পান্তুকে ইশারা করে চুপ করতে। তারপর সে বলে, তোরা এখানেই থাক, আমি দেখে আসছি। কথাটা বলেই অন্তিক উঠতে যাচ্ছে, ঠিক তখনই ইতি তাকে বারণ করে বলে, অন্তিক, কোথাও যাবি না তুই, চুপ করে বস। অন্তিক বলে, কতক্ষণ এখানে বসে থাকবো? হ্যাঁ, আমি একবার গিয়ে দেখি, আমাকে দেখতেই হবে। ইতি কিছু বলার আগেই অন্তিক উঠে পড়ে। সে পা টিপে টিপে এগোতে থাকে দরজার দিকে। বাকিরা সবাই আতঙ্কে তাকিয়ে থাকে সেই দিকেই। অন্তিক দরজার কাছে পৌঁছয়, তারপর পাল্লা দুটোকে ধরে সজোরে টান দেয়। কিন্তু আশ্চর্য, দরজা খুলতেই কান্নার আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে যায়। সবাই এতক্ষণ নিঃশ্বাস ধরে বসেছিল, এবার তারা একসাথে নিঃশ্বাস ছাড়ে। অন্তিক চারিদিক একবার ভালো করে দেখে নেয়। সে বুঝতেই পারছিল কিছুই দেখতে পাবে না, আর হলোও তাই। সে আবার ঘরে ঢুকতে যাবে, ঠিক তখনই তার চোখ গেল পাশের ঘরের দরজার দিকে। সেখানে তাকাতেই অন্তিকের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে দেখল দরজার বাইরে দাঁড়িয়ে একটা বাচ্চা মেয়ের ছায়া মূর্তি, আর সে মূর্তি তাকিয়ে আছে অন্তিকের দিকেই। পেছন থেকে ইতির গলা পেল অন্তিক। ইতি জিজ্ঞেস করছে, এই কি হয়েছে, তুই দাঁড়িয়ে আছিস কেন ওখানে? কিন্তু অন্তিক সে প্রশ্নের উত্তর দিতে পারল না। কিছুক্ষণ সেই ছায়ামূর্তির দিকে তাকিয়ে থাকলো অন্তিক। তারপর সে ঠিক করলো এগিয়ে যাবে মূর্তির দিকে, কিন্তু সেদিকে এক পা বাড়াতেই আবার শুরু হলো কান্নার আওয়াজ। আর তার সাথে সাথে দরজা থেকে যেন সরে গেল সেই ছায়ামূর্তি। অন্তিকও কিছু না ভেবে ধাওয়া করলো সেই মূর্তির পিছনে। বাকিরা এতক্ষণ সব দেখছিল জড় মূর্তির মতো বসে, কিন্তু অন্তিককে দৌড়ে যেতে দেখে তারা আর বসে থাকতে পারল না। অন্তিকের কিছু অনিষ্ট হয়ে যেতে পারে সেটা ভেবে তারাও দৌড় দিল। বারান্দায় যখন সবাই পৌঁছলো তখন চারিদিকে অন্ধকার। অন্তিককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু কানে আসছে ওই কান্নার আওয়াজ। স্বস্তিকা প্রথমেই বলল, তোরা বাড়িতেই খোঁজ অন্তিককে, আমি নিমাই কাকাকে ডেকে আনছি। কেউ কে বাধা দেওয়ার আগেই স্বস্তিকা অন্ধকারে মিলিয়ে গেল। বাকি সবাই প্রথমে ওপরের তলায় অন্তিককে খুঁজল, সেখানে না পাওয়াতে চলে গেল নিচের তলায়। সেখানে আসতেই কান্নার আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল, কিন্তু তাতে স্বস্তির থেকে বেশি চিন্তা বাড়ল ওদের। ওরা আরো মরিয়া হয়ে খুঁজতে শুরু করলো অন্তিককে। খুঁজতে খুঁজতে হঠাৎ বর্ষা চিৎকার করে উঠল, ওই তো অন্তিক না ওটা? বর্ষার কথাটা শুনতেই সবাই ঘুরে তাকালো। ওরা দেখতে পেল অন্তিক দরজার বাইরে দিয়ে ঢুকছে। সবাই ছুটে গেল ওদিকে। পান্তু বলল, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এরকম ভাবে কেউ যায়? কি একই কি সব ঘটছে এইসব বাড়িতে, আমার খুব ভয় করছে। এমনি যদি তোর কিছু হয়ে যেত। অন্তিক এখনো বাজে রকম ভাবে হাঁপাচ্ছে, তাও সেই অবস্থাতেই অন্তিক বলল, থুড়ি, যাওয়াটা আমার উচিত হয়নি ওভাবে। আমি আমি রুমের বাইরে বেরোতেই একটা বাচ্চা মেয়ের ছায়া দেখতে পেয়েছিলাম। সেটা এগোতেই আমি দৌড়ে চলে গেলাম সেদিকে। তাই কিছু না ভেবেই আমি দৌড় দিলাম ওর পিছনে, বুঝলি তো? সরি। সেটা শুনেই ইতি বলে উঠল, তোর ওভাবে যাওয়াটা একদম উচিত হয়নি অন্তিক। অন্তিক মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর শঙ্কু জিজ্ঞেস করল, তুই গিয়েছিলিস কোথায় তাহলে? হ্যাঁ? অন্তিক বলল, আরে ওটাই তো
ওটাই তো বলার চেষ্টা করছি। দৌড়ে দৌড়ে বারান্দায় এলাম, কিন্তু সেখানে পুরোটাই অন্ধকার। সেই সেই বাচ্চা মেয়েটাকে আর দেখতে পেলাম না। তাই ওই কান্নার আওয়াজে পিছন করতে শুরু করলাম। শঙ্কু বলল, তারপর অন্তিক বলল, ওই ওই জঙ্গলে মাটির বাড়িটা থেকেই আসছিল আওয়াজটা। কাছে পৌঁছতেই ওই আওয়াজটা বন্ধ হয়ে গেল। এই কথাটা শুনে সবার গায়ে কেমন কাঁটা দিয়ে উঠল। বর্ষা বলল, বেশ, ঠিক আছে, এবার সবাই ওপরে চল। আমার একদম ভালো লাগছে না এসব ঘটছে এখানে। আমরা ওপরে গিয়ে একসাথে থাকি। এটা শুনে সবাই এগোতে যাবে, হঠাৎ ইতি বলে উঠল, দাঁড়া, স্বস্তিকা কোথায়? শঙ্কু বলল, ও তো নিমাই কাকাকে ডাকতে গেছিল, তাকে খুঁজে পাচ্ছিল না বলে। তবে এতক্ষণে তো চলে আসার কথা, কিন্তু এলো না কেন? এই কথা মনে হতেই সবার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। সবাই এক শ্বাসে দৌড় দিল বাড়ির বাইরে। নিমাই কাকার ঘরটা বাড়ির পিছনের দিকেই। সেখানে এগিয়ে গেল সবাই। একটু যেতেই তারা দেখতে পেল স্বস্তিকাকে। সে অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। তার মাথা ফেটে সেখান থেকে চুঁয়ে চুঁয়ে রক্ত পড়ছে। সবাই তাড়াহুড়ো করে এগিয়ে গেল তার দিকে। অন্তিক বলল, আমি আর শঙ্কু ওকে বাড়ির ভেতর নিয়ে যাচ্ছি, তোরা তাড়াতাড়ি নিমাই কাকাকে ডেকে নিয়ে আয়। যা, সময় নেই, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। এটা বলেই অন্তিক আর শঙ্কু স্বস্তিকাকে তুলে নিয়ে বাড়ির ভেতরে গেল। ওকে সোফাতে শুইয়ে মুখে চোখে জল দিতে থাকলো। বাকিরাও কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছলো সেই ঘরে। ইতি প্রথমেই ফার্স্ট এড বক্সটা খুলে স্বস্তিকার মাথার আঘাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। স্বস্তিকার জ্ঞান ফিরতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। সেই সময়টা ওদের সবারই কেটেছিল প্রচণ্ড আতঙ্কে। স্বস্তিকার জ্ঞান ফিরতেই সে অবাকভাবে তাকাতে থাকলো চারিদিকে। অন্তিক প্রথমেই জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস? স্বস্তিকা মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। অন্তিকে এবার স্বস্তিকার মাথার দিকে ইশারা করে বলল, কিরে, এটা কি করে হলো? স্বস্তিকা এখনো প্রচণ্ড ব্যথায় আছে, সে তার মুখ দেখেই বোঝা গেল। তাও সে কোনোভাবে মনে করার চেষ্টা করল। সে বলল, জানি না, পুরোটাই অন্ধকার ছিল। হঠাৎ মাথায় প্রচণ্ড আঘাত লাগে, আর তারপর এখানে তোকে পাওয়া যাচ্ছিল না বলে আমি নিমাই কাকাকে ডাকতে গেছিলাম। এই কথাটা শুনে সবাই বুঝতে পারল তাদের সাথে নিমাই কাকা নেই। অন্তিক ইতির দিকে ঘুরে জিজ্ঞেস করল, নিমাই কাকা এলো না? ইতি বলল, নিমাই কাকা তো ঘরে নেই। আমি পুরো ঘর খুঁজেছি, পেলাম না। তারপরে এই ফার্স্ট এড বক্সটা ছিল, ওটা নিয়ে এলাম। অন্তিক বলল, হ্যাঁ, সে ঠিক করেছিস, কিন্তু নিমাই কাকা গেল কোথায়? ও বলছি, ভাই, নিমাই কাকার আবার কিছু। কথাটা শেষ করলো না অন্তিক। নিমাই কাকার কিছু অনিষ্ট হয়ে গেছে এটা ভেবেই ওদের বুকটা কেঁপে উঠল। যদিও অন্তিক ভাবনা সরিয়ে রেখে বলল, শোন, বর্ষা, শুভ, তোরা স্বস্তিকার কাছে থাক, বাকিরা আমার সাথে আয়। নিমাই কাকা কোথায় সেটা দেখা দরকার। এই বলে অন্তিক বাকিদেরকে নিয়ে চলে গেল নিমাই কাকাকে খুঁজতে। পুরো বাড়ির বাইরের বাগান সবটাই তন্ন তন্ন করে খুঁজেও নিমাই কাকাকে কোথাও পাওয়া গেল না। শেষমেশ হার মেনে ওরা সবাই এসে বসলো একসাথে। বেশ কিছুটা সময় কেটে গেল, কেউ কোনো কথাই বলল না। এসব ঘটনার পর সবাই কেমন জানি চুপ মেরে গেছে। সবার মনে চলছে একটাই প্রশ্ন, নিমাই কাকার কি হলো?